হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার জন্য খুবই আনন্দের, খুবই গর্বের একটা মুহূর্ত এটা। লেট মি ইন্ট্রোডিউস অরণ্য, আমাদেরই অরণ্য, যাকে আমরা এখন বলবো বরেণ্য অরণ্য, কারণ ওকে আমরা বরণ করে নিচ্ছি একটু ভিন্নভাবে। এটা শুধু আমার জন্য না, এটা আমাদের পুরো বাংলাদেশের জন্য। শুধু তাই না, জেনজির জন্য, অর্থাৎ ওর বয়সী যারা আছে তাদের জন্য এটা খুবই গর্বের একটা বিষয়। আমি কিছুদিন আগে ওর একটা ফেসবুক পোস্ট দেখলাম, সেটা হচ্ছে যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটা হচ্ছে আমাদের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কোডিং প্লেসে আমার গত বছর আমি একজন ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম। এটা একটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পাইথন কোর্স, একদম বেসিক প্রোগ্রামিং শেখানোর একটা হচ্ছে কোর্স, যেখানে আমরা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির CS106A কোর্সটার প্রথম অংশটুকু শেখাই। তো সেখানে আমি 2024 সালেও অ্যাজ এ ইনস্ট্রাক্টর ছিলাম এবং এবছর আবার ইনভাইটেশন পেয়েছি এবং আমাদের ক্লাস শুরু হচ্ছে সামনের সপ্তাহ থেকে। তো আবার নতুন করে হচ্ছে স্ট্যানফোর্ডে এনরোল ক্লাস নিচ্ছে আর কি। আজকে মনে হয় নিয়েছো? আজকে বেসিক্যালি আমাদের ঠিক ক্লাস বলবো না, এটা ঠিক একটা কাইন্ড অফ প্যানেল মিটিং টাইপের ছিল। ইটস কল দি মিটিং উইথ দি টিএ, দি টিচিং অ্যাসিস্ট্যান্ট। আমাদের প্রত্যেকটা কি বলে সেকশন লিডার কিংবা একজন ইনস্ট্রাক্টরের সাথে একজন করে টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকেন, তো তাকে আমরা কোঅর্ডিনেটর বলতে পারি কাইন্ড অফ। তো তার সাথে মূলত আমাদের আজকে একটা মিটিং। সো পুরো কোর্সটা কিভাবে যাবে সেটা একটা ডিসকাশন, একটা আলোচনা। এক্স্যাক্টলি। ওকে, সো গত বছরও যখন ও এরকম একটা পোস্ট দিয়েছিল আমি পাত্তা দেইনি, কারণ তখন ও মাত্র ইন্টারমিডিয়েট স্টুডেন্ট। আমি ব্যাপার না, আগে তোর একটা ভালো জায়গায় যাইতে হবে, অনেক কিছু করতে হবে তারপরে। কিন্তু যখন কনজিকিউটিভলি দেখলাম যে এবছরও ও একই কাজ করতেছে, দ্যাট অ্যাকচুয়ালি স্ট্রাক মি উইথ এ ডিফারেন্ট পাওয়ার, ইউনো, যে লাইক ও করতেছেটা কি। তো আমি তো ওর সম্পর্কে একটু আগে থেকে জানতাম। আমি একটু ওর ব্যাকগ্রাউন্ডটা বলি। ওর সাথে আমার পরিচয় হচ্ছে 2022 সালের কবে মাঝামাঝির দিকে, হ্যাঁ, অর্থাৎ এসএসসির পর। সো আমি যেহেতু পড়াই কেমিস্ট্রি, সো ওরা দল বেঁধে কয়েকজন আমার কাছে পড়তে আসলো। তো রংপুরে পড়াতাম তখন আমি, কতজনেই আসে। আর ওর এই যে ঝাঁকড়া চুল, আমি তো দেখে মনে করছি বাউল জাতীয় কোনো একটা ছেলে হবে, ক্লাসের মধ্যে শুধু হাসে, মনোযোগ নাই পড়াশোনায়। তবে জাস্ট মানে এভাবেই আসলো আর কি। তো পরে যেটা বুঝলাম যে ওর আসলে কেমিস্ট্রিতে কোনো আগ্রহ নাই। আমি কেমিস্ট্রি একদমই পারি না। আমি কেমিস্ট্রিতে আমি যদি বলতে হয় যে আমি সবচেয়ে উইক কেমিস্ট্রিতে। সো ইয়া, অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ অফ মাই স্টুডেন্টস যাদেরকে আমি অ্যালাউ করছি আমার ক্লাসে স্টিল নাও, বিকজ ও পছন্দ করে না তারপরেও কেন পড়বে আমার কাছে। তার কারণটা হচ্ছে আমি ওর মধ্যে এমন একটা স্পার্ক পেয়েছিলাম, এটা কোনো মিথ্যা কথা বলছি না, কসম খোদার। মানে ওর মধ্যে এমন একটা ব্যাপার দেখছিলাম যে ওর ওই কনফিডেন্সটা ছিল। আমার কেমিস্ট্রি ভালো নাও লাগতে পারে, আমার ফিজিক্স ভালো নাও লাগতে পারে, আমি ওই যে একটা গেঞ্জি পরে আসতো ক্লাসে, খাই দাই রোবট বানাই। সো ও যে ওই কাজটাতে ফোকাসড, সেটা আমি বুঝলাম কিভাবে, ওর সাথে কথা বলে বুঝতাম। এবং ওর একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আছে আই বিলিভ। কত সালে? প্রথমটা বলো। আচ্ছা, একদম শুরুটা। রাইট। আমি হচ্ছে বাংলাদেশে যে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড হয়, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে প্রথম পার্টিসিপেট করি 2021 সালে এবং সেই বছর আমি হচ্ছে ন্যাশনালে ব্রোঞ্জ মেডেল পাই। আমাদের পারফরমেন্স আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম আমরা, কিন্তু ঠিক আমাদের যে প্রেজেন্টেশন চলছিল আমাদের প্রজেক্টের, অনলাইনে ছিল এটা, ঠিক সেই সময় আমাদের ওয়াইফাই কানেকশন একজন খুলে নিয়ে চলে যায়। মানে এটা কি শত্রুতাবশত না, অ্যাকচুয়ালি আমি যে জায়গায় থাকি একটু রংপুর শহর থেকে একটু দূরে, কাইন্ড অফ বলা যেতে পারে একটু মফস্বল টাইপের একটা শহর। তো সেখানে আমাদের ওই সময় শুধুমাত্র আমাদের বাসাতেই ওয়াইফাই ছিল এবং আশপাশে কারো ছিল না। তো হয়তোবা ওই সময় আরেকজন ওয়াইফাই নেবে, তো যেই আমাদের আইএসপি ছিল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সে আমাদের বাসা থেকে লাইন খুলে সেখান থেকে লাইন টানবে, এটা আমাদেরকে না জানিয়েই সে হচ্ছে আমাদের বাসা লাইন খুলে, জাস্ট কোইন্সিডেন্টালি টাইমটা ওইটাই হয়ে গেছে। আমার যেই প্রেজেন্টেশন ছিল, আমরা শুধুমাত্র 5 মিনিট সময় পাই, তার মধ্যে 3 মিনিটে আমি ছিলাম না, আমার দুই যে টিমমেট ছিল তারা ছিল, তারা আমার প্রেজেন্টেশন কন্টিনিউ করেছে এবং সে বছর ন্যাশনালে আমরা একটা ব্রোঞ্জ মেডেল পাই। অ্যান্ড অ্যাপারেন্টলি ব্রোঞ্জ মেডেল পেয়ে আমরা ঠিক ইন্টারন্যাশনালি অংশগ্রহণ করতে পারি না, কিন্তু এর পরের বছর 2022 সালে আমি এবং আমার টিমমেট আহনাফ আমরা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ন্যাশনাল ফাইনালে একটা গোল্ড মেডেল পাই। সো ইজ দিস আহনাফ? ইয়েস, দিস ইজ আহনাফ, আমার টিমমেট। সো এই ছবিগুলো যখনকার, এটা তো জার্মানিতে আমাদের 2022 সালে ইন্টারন্যাশনাল ফাইনাল হয়েছিল। তখন তুমি ক্লাস 10 পড়ি। ওকে, পিচ্চি একটা চ্যাংড়া পোলা, ও আরো শুকনা শাকনা ছিল, ঝাঁকড়া চুল আরো বড় ছিল। আমি জানি না আঙ্কেল আন্টি কিভাবে অ্যালাউ করছে বাসায় একে, আমি হলে তোকে বের করে দিতাম। সো এখানে অ্যাকচুয়ালি একটা মজার স্টোরি আছে। হ্যাঁ, সো আমি যখন ক্লাস 6 এ, আচ্ছা একটু ছোট করে জেনে নেই। সো তখন তুমি ক্লাস 10 এ ছিলে, আর তোমার যে টিমমেট ছিল ক্লাস 8 এ পড়ে, তোমরা গেছো জার্মানিতে। ওকে ফাইন, বলো মজার। আচ্ছা, সো ওই চুল নিয়ে আরিফ ভাই যেটা বলছিল যে চুল অনেক বড়, বাসায় আমাকে কিছু বলে না, ইনফ্যাক্ট বাসায় আই গট অল দি সাপোর্ট দ্যাট আই ওয়ান্ট।
সো ক্লাস 6-এ আমি তো পড়েছিলাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরে। ক্লাস 6 থেকে আমি আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা সেখান থেকেই দেয়া। তো ক্লাস 6-এ আমাদের স্বাভাবিকভাবেই ক্যান পাবলিকগুলোতে হচ্ছে এই ডিসিপ্লিন নিয়ে বেশ কড়াকড়ি। তো সে সময় আমার এত বড় তো ডেফিনেটলি ছিল না, আরো অনেক ছোট ছিল, তবু একটু বড় হয়ে গেছিল আর কি, যেটা স্বাভাবিক একটু বড় বলা যায় মানে তাদের চোখে। তো ক্লাসে আমার যে ক্লাস টিচার ছিলেন তিনি একজন হুজুর মানুষ, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, আমার ওয়ান অফ দ্য ফেভারিট টিচার্স। তো তিনি হচ্ছে আমাকে দেখে তো তার মেজাজ খারাপ। এরপর ওই অবস্থায় ক্লাসে হচ্ছে আমার বাসায় প্যারেন্টসকে ফোন দেওয়া হয়েছে। তো তো সে তো ফোন দিয়েছে যে আপনার ছেলের চুল এত বড় কেন, এটা তো অ্যালাউয়েবল না করে। এখন ওই সময় আমার ক্লাসমেটরা, আমার ফ্রেন্ডরা, তারা তো সবাই খুবই কনসার্ন যে এই তোর বাসায় ফোন গেছে, বাসায় গেলে তো তুই খুব বড় বাস খাবি, পুরো একদম বাসা থেকে বের করে দিবে। আমি তো এদিকে মজা পাচ্ছি ওখানে দাঁড়াতে, আমার সামনে ফোন দিচ্ছে, আমি ওরও মজা পাচ্ছি যে আমাকে তো বাসায় কিছু বলবে না। আচ্ছা, সো বাসায় এই যে কিছু বলতেছে না, আমার কাছে মনে হয় যে আঙ্কেল আন্টিও যথেষ্ট অ্যাডভান্সড আই গেস। সো আন্টি সম্ভবত টিচার ছিলেন অ্যাজ ফার অ্যাজ আই নো। হ্যাঁ, আমার আম্মু রংপুর শহরে 2005 সাল থেকে একটা কিন্ডারগার্টেন স্কুল চালাচ্ছেন। তিনি ফিউচার ফাউন্ডেশন স্কুল, এই স্কুলটার প্রিন্সিপাল, এবং আমি ছোটোবেলায় পড়েছিও এই স্কুলে। তারপরে আমার ক্যান পাবলিকে আসা, এবং আমাদের একটা বিজনেস আছে, সেই বিজনেসটা আমার বাবা দেখছে। আচ্ছা, সো আমি এরকম গার্ডিয়ানও চাই। আমার নিজের অভিজ্ঞতা আছে অরণ্যর আব্বু আম্মু সম্পর্কে, সো আমি এখন আর ডিটেল বলছি না, কারণ আজকের ভিডিওটা আঙ্কেল আন্টিকে নিয়ে না, হয়তো কোনো একদিন এরকম আলোচনায় আমরা ওনাদেরকে নিয়ে বসবো, বা এরকম আমার খুব পছন্দের কিছু গার্ডিয়ান আছেন যাদেরকে মনে হয় যে ওনাদের মতো আরও মনে হয় অনেক গার্ডিয়ান আমাদের দরকার, যারা স্টুডেন্টদেরকে তারা যেটা চায় করতে সেটা করতে দেন, সেই স্বাধীনতাটুকু দেন। তবে স্টুডেন্টরা যা চাইবে সব তো দেওয়া যাবে না, অবশ্যই দেওয়া যাবে, বোঝেন আর কি তারা। ওকে, সো এগুলো ছিল জার্মানিতে 2022 সালের অর্জন। ওকে, তারপরে এটা হচ্ছে বেসিক্যালি আমি এখন বর্তমানে আমি 2 বছর ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছি, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ইন্টারন্যাশনাল ফাইনালসে। তবে এখন আমি একজন মেন্টর হিসেবে আছি। সো এটা তারই একটা অংশ। আমাদের গত 19 তারিখে এই 2025 সালের এই 19 এপ্রিল ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড 2025 এর কিক অফ সেশন ছিল, এবং সেই সেশনেরই একটা অংশ আমাদের বেশ কিছু বাচ্চা কাচ্চারা এসেছিল। তো আমি তাদেরকে আমাদের রোবটগুলো একটু দেখাচ্ছিলাম। এই পিচ্চিরাও কি আসলে রোবট বানাইতে পারে বা বোঝে ছোটখাটো জিনিস? আসলে রোবোটিক্স জিনিসটা এমন একটা জিনিস, এটা হচ্ছে ইটস অল অ্যাবাউট লজিক অ্যান্ড দেন ম্যাথমেটিক্স, আমরা যেটাকে স্টেম বলি, সায়েন্স, টেকনোলজি, দেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। সো এটার অংশ। তো যেমন এখানে যে জিনিসগুলো আছে এগুলো একদমই অনেক সিম্পলি প্রোগ্রামিং করা যায়, ব্লক বেসড প্রোগ্রামিং। তো এই জন্য আমরা বাচ্চাদেরকেও কি বলে তাদের মধ্যে যেন আগ্রহ আসে, এই জন্য আমরা তাদেরকে নিয়ে অনেক কাজ করি, এবং সামনে আমাদের প্ল্যান আছে। যেমন এখানে আমরা তাদেরকে ডেমনস্ট্রেট করেছি আমাদের রোবটগুলো, যাতে তারা আরো বেশি। সো এবার এটা ছিল ন্যাশনাল প্রোগ্রাম, রাইট? ন্যাশনাল প্রোগ্রামে তুমি ইনস্ট্রাক্টর হিসেবে ছিলে। আমি অ্যাজ এ মেন্টর হিসেবে শুরু করেছি আমার মেন্টর হিসেবে যাত্রা। সো আমরা সামনের দিনগুলোতে আরো হোপফুলি আরো মানুষজনকে রিচ করতে পারবো। সো এই প্রোগ্রামে আমি অবাক হয়ে গেলাম যে ছবিটা এখন নাই আর কি। তন্ময়, আমার 2015 সালের স্টুডেন্ট, ফজলে এলাহি তন্ময়, ও রোবোটিক্স নিয়ে দুর্দান্ত কাজ করে। টেকটোপিয়া ওর প্রতিষ্ঠানের নাম। আর তোমারটার নাম হচ্ছে কি জানো? রোবোনিয়াম বাংলাদেশ। সো এই যে দুই নতুন তরুণ শিশু উদ্যোক্তা, মাশাআল্লাহ, মানে এই ছোট বয়সে যে এত বড় বড় স্বপ্ন দেখছে, আমি যখন ওদের দিকে তাকাই আমার লজ্জা করে, আমার আফসোস হয় নিজের উপরে যে আমাদের কেন এরকম সাহসটা হয় নাই যেটা ওদের হচ্ছে। এবং ওদেরকে দেখানোর উদ্দেশ্য এটা যে এরকম আরো অরণ্য, আরো তন্ময় আমাদের দরকার। সো তন্ময়ের সাথে আমি বসবো, তন্ময়ের সাথে একটা সিরিজ অফ ডিসকাশনস হবে অনেক কিছু নিয়ে, কারণ তন্ময় উঠছে আরো অনেক সিনিয়র, আরো অনেকদিন ধরে এই কাজ করছে। অ্যাকচুয়ালি তন্ময় ভাইয়া আমাদের মেন্টর ছিলেন, আমি এবং আহনাফ, আমরা দুজন, আমাদেরকে বলা যায় একদম নারিশিং করেছে হচ্ছে, মানে হাতে ধরে তৈরি করা। এমনও আছে রাত 2টা-3টার সময় রোবট বানাচ্ছি, তো আমরা আমি যেহেতু রংপুরে থাকি, তো আমরা সবসময় অনলাইনে বসতাম রাতের বেলা। তো রাত 2টা-3টার সময় আমাদেরকে ঝাড়াঝাড়ি করতেছে, তারপরে হচ্ছে আমাদের সাথে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে, কিংবা আমাদেরকে সবসময় গালির উপরে লাগতো। সো তার আগে কখনো সামনাসামনি দেখা হয় না তোমাদের? না, তন্ময় ভাইয়ের সাথে আমার এই অলিম্পিয়াড করার আগে কখনো সামনাসামনি দেখা হয় নাই। আমি অলিম্পিয়াড করি, তারপরে মূলত তন্ময় ভাইয়ের সাথে সামনাসামনি ঢাকায় দেখা হয় বিভিন্ন প্রোগ্রামে। তারপরে আমি যখন অ্যাওয়ার্ডগুলো নিতে আসতাম তখন দেখা হতো। সো কাজের থ্রুতেই এই মানে সখ্যতাটা গড়ে উঠছে আর কি, বড় ভাই ছোট ভাই সম্পর্ক আর কি, রাইট? আচ্ছা, সো তারপরে এই যে বাচ্চাদেরকে ধরে দেখাচ্ছ, তার মানে তোমার শুরুটা তো এত ছোটবেলায় হয় নাই, বাট এখন এইসব বাচ্চাদের শুরুটা হচ্ছে এত ছোটবেলায়, তাহলে কত দূর যাবে আর কি?
আচ্ছা, সো বেসিক্যালি আমরা সবাই মোটামুটি গেস করতে পারি না জানলেও যে বাংলাদেশে কিন্তু রোবটিক্স সেক্টরটা মানে ইটস গ্রোয়িং, রাইট নাও গ্রোয়িং, কিন্তু আগে এরকম ছিল না। আরও 4-5 বছর আগেও যে আমরা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো এত ইজিলি করব, কিংবা আমি নিজেই যে এরকম একটা বাচ্চাকে আমাদের হাতে ধরে দেখাবো, এরকমটা আমরা কখনো ভাবতে পারিনি। আমরা যখন রোবটিক্স শিখেছি, আমি আমার টিমমেট আমরা যখন করতাম, আমরা অনেক কষ্ট করে রিসোর্স খুঁজে ইন্টারনেটে বসে বসে সারা রাত ধরে এসব কাজকর্ম করতাম। আমাদের সময় এরকম একটা অরণ্য ভাইয়া, এরকম একটা তন্ময় ভাইয়া ছিল না। তো আমরা এখন চেষ্টা করছি এই জিনিসগুলোকে আরো ইজিয়ার করা, বাচ্চাদের কাছে নিজেরাই যাওয়া, যাতে তারা এই জিনিসগুলোর অ্যাক্সেস পায়, তাদেরকে হচ্ছে আমরা দেখাতে পারি যে আসলে হোয়াট ইজ কেপেবল। সো সেটাই আমাদের এখন গোল। এবং আমার কাছে মনে হয় যেটা, যে আমি আগে জানতাম যে ফটোগ্রাফি, কারণ আমি নিজে তো ফটোগ্রাফি করছি এক সময়, ফটোগ্রাফি অ্যান্ড ফিল্ম মেকিং ইজ এ কস্টলি প্রফেশনাল হবি, হোয়াটএভার ইউ সে। তো এখন আমি ওদের সাথে মিশে, তন্ময়দের সাথে মিশে, ওদের সাথে মিশে যেটা বুঝি, রোবোটিক্স মেবি ইভেন মোর। সো এই ব্যাপারটা একটু বলো, যে এখানে যে ফিনান্সিয়াল সাপোর্টগুলো লাগে, কারণ একটা গ্রামের ছেলে চাইলেই একটা কিট কিনে নিয়ে সে একটা রোবট বানায় প্র্যাকটিস করতে পারবে না। সো হোয়াট ক্যান বি দ্য সলিউশন দেয়ার? আচ্ছা, সো আমাদের সময় তো আমরা যেটা করতাম যে আমরা কিছু পার্টস, কয়েকদিন পর কিছু পার্টস কিনতাম, কেনার পরে আমরা ওই এক সেম পার্টস দিয়ে আমরা হচ্ছে দেখা গেছে বারবার রোবট বানাতাম, যতক্ষণ না সেটা নষ্ট হয়ে যায়। মানে ওটা মানে খুলে একটা আবার অ্যাসেম্বলি করা। এক্স্যাক্টলি, একটা রোবট বানানোর পরে হয়তো আমরা ওটা দিয়ে কোনো কন্টেস্ট করেছি, কোনো একটা অলিম্পিয়াডে গিয়েছি, আবারও পরবর্তী কোনো একটা রোবট বানাতে হলে আমরা আগেরটাই খুলে সেখান থেকে পার্টস নিয়ে নতুন একটা রোবট বানাতাম। তাহলে ওইটার তো কোনো সুভিনির থাকছে না যে আমি এই রোবটটা দিয়ে আমি এই অলিম্পিয়াড জিতেছি, সেটা থাকছে না, কারণ ওটাকে আবার ডিসম্যান্টল করা লাগতেছে। অ্যাকচুয়ালি থাকছে কাইন্ড অফ একটা। আমরা সবসময় আমরা এটা এমফাসাইজ করি, আমি এই জিনিসটা আমাকে তন্ময় ভাই শিখিয়েছে, যে একটা রোবট বানানো শুধু যে রোবট বানানো তা না, এটা অবশ্যই এটার সাথে একটা ডকুমেন্টেশন থাকতে হবে, এটার একটা প্রপারলি একটা রিসার্চ পেপার থাকতে হবে। আমরা সবসময় এই জিনিসগুলো মেকশিওর করি যে আমরা কোনো প্রজেক্ট নিয়ে যখন কাজ করছি, আমরা একটা অফিসিয়াল ডকুমেন্টেশন তৈরি করি, যাতে করে এখানে আমার ডিটেলসগুলো থাকে, আমার প্রুফ থাকে যেগুলো আমরা করেছি। সো দ্যাটস ওয়াই আমরা ইজিলি অন্য একটা প্রজেক্টে আমাদের ওই সিমিলার পার্টসগুলো নিয়ে কাজ করতে পারি। ওকে, সো এই ক্ষেত্রে আমি আমার এক বড় ভাই, ওনাকেও খুব ধন্যবাদ দিব। অবশ্যই হয়তোবা আমি যেমন ওদেরকে দেখে আফসোস করি, সোহাগ ভাইয়ের কথা বলছি, উনি হয়তোবা আরও বেশি আফসোস করেন যে উনি যদি এই জিনিসগুলো ওনার বয়সে পাইতেন, বাট উনি এগুলো পাননি, কিন্তু এই বাচ্চারা যেন পায় সেগুলোর ব্যবস্থা করার চেষ্টা করছেন। এটা আমার খুব ভালো লাগে। বিশেষ করে ওর কাছে আমি একটু আগে শুনছিলাম যে ও শুরুটা হয়েছিল কিভাবে, সেটা হচ্ছে কি দিয়ে জানো? অন্যরকম বিজ্ঞান বাক্স। ওয়াও, আমি কারো বিজ্ঞাপন করছি না, ট্রাস্ট মি, আমি কারো বিজ্ঞাপন করছি না। মানে একটু আগে ভাত খাওয়ার সময় দুপুরে আমরা গল্প করতে করতে শুনলাম যখন, যে অন্যরকম বিজ্ঞান বাক্স নিয়ে খেলা করার সময় ওর মাথায় ব্যাপারগুলো নিয়ে ক্লিক করছে, পরে গুগল সার্চ করে ইউটিউবে দেখে দেখে সে বাকিটা আগ্রহ পাইছে। মানে দ্যাটস সো অ্যামেজিং। সো এই ধরনের আরো উদ্যোক্তা দরকার মনে হয়, যারা এই কিটগুলো বাংলাদেশে অ্যাভেলেবল করার জন্য প্রাইস কমে যেন পায়, এগুলো নিয়ে কাজ করে। ইনফ্যাক্ট তোমরা নিজেরাও তো কাজ করতে পারো। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি রাইট নাও বাংলাদেশে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ, আমরা হচ্ছে একটা স্পেশাল কিট নিয়ে কাজ করছি, এখানে যেই পার্টসগুলো দেখা যাচ্ছে এটা। সো বাংলাদেশে তো আসলে স্টুডেন্টদের কাছে এই কিটগুলো অ্যাভেলেবল থাকে না। আমরা যখন বিভিন্ন দেশে যাই অলিম্পিয়াডে, তখন দেখি যে ফর এক্সাম্পল জার্মানি কিংবা ইউএসএ, কানাডা, এই টাইপের দেশগুলো তারা হচ্ছে বিভিন্ন সফিস্টিকেটেড কিট ইউজ করে তারা, এবং এই কিটগুলো বাচ্চাদের কাছে অ্যাভেলেবল। বিভিন্ন স্কুল কলেজ এগুলো তাদের ল্যাবে থাকে, বাচ্চারা ইজিলি যেগুলো অ্যাক্সেস করে রোবট বানাতে পারে, এক্সপেরিমেন্টস করতে পারে। ইভেন আমি যখন আমাদের বুয়েটের বা বিভিন্ন ইউনিভার্সিটির টিম যখন বানায়, আমি দেখে অবাক হয়ে যাই, যখন ওয়ার্ল্ডের বিভিন্ন কম্পিটিশনে ওরা যায়, অন্যান্যদের জাপান, কোরিয়া বা ওদের মডেলগুলো যেভাবে 3D প্রিন্টেড হয়, মানে সেই লুক অ্যান্ড ফিল যেভাবে পলিশড হয়, আমাদেরগুলো কাঠ দিয়ে, তক্তা পিটায়, পেরেক দিয়ে কি যে নিয়ে গেছে, টিনের বেড়া দিছে, বাংলা সিস্টেম একেবারে পিওর বাংলা, যেটাকে বলে ওই যে কোক স্টুডিওর যে কি জানি লোকাল বাস গানটার মতো, মুড়ির টিন, রাইট, লক্কর ঝক্কর। সো এই লক্কর ঝক্কর থেকে চেঞ্জ হয়ে আসার জন্য তোমরা কি করতেছো বা কি করতে পারো? সো প্রথমত তো আসি যে কিটের ব্যাপারটাতে। কিটের ব্যাপারটা হচ্ছে আমরা এরকম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড অ্যাসোসিয়েশন, যে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সেন্ট্রাল ইন্টারন্যাশনাল যে কমিটি, তারা আমাদেরকে এরকম 50টা কিট পাঠিয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের ল্যাবে আসলে অ্যাক্সেস করা যাবে। বিভিন্ন স্কুল কলেজের বাচ্চারা। তোমাদের অফিসটা কোথায়? আমাদের অফিসটা ধানমন্ডিতে, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের অফিস, ধানমন্ডি 7 মসজিদ রোডে, ঠিক আবাহনী মাঠটার অপোজিটে আমাদের অফিস। তো এখানে এই কিটগুলো আছে, যে কেউ ওখানে যেতে চাইলে তো নিশ্চয়ই ওদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। হ্যাঁ, অবশ্যই। আমাদের এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে সিম্পলি আমাদের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের অফিসিয়াল যে পেজ আছে ফেসবুকে, পেজে নক করতে পারো, কিংবা তোমরা চাইলে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইট আছে wrobd.org, এখানে গেলেও হচ্ছে আমাদের
সম্পর্কে জানা যাবে, আমাদের সাথে যোগাযোগ করা যাবে। ওকে, সো আমি এবার একটু টপিক চেঞ্জ করতে চাচ্ছি, অনেকক্ষণ রোবোটিক্স নিয়ে কথা হলো, সেটা হচ্ছে ওর টিচিং সাইডটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। অ্যাজ এ কিড, দ্য ওয়ে হি প্রেজেন্টস নলেজ টু দ্য স্টুডেন্টস, দ্যাট ইজ সো অ্যামেজিং টু মি। আমি নিজে ওখান থেকে শিখতে পারি আর কি। তো আমি এইটা একটু জানতে চাই যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে যে তুমি একটা ওদের কোর্সে পড়াচ্ছ, সো এই ব্যাপারটার মানে কিভাবে হয়েছিল, মানে আচ্ছা হলোটা কিভাবে? আচ্ছা, সো বেসিক্যালি আমার এটা আমি আরও আগে রিয়েলাইজ করিনি, কিন্তু ছোটোবেলা থেকেই আমার টিচিংয়ের প্রতি একটা কাইন্ড অফ ফ্যাসিনেশন ছিল। এটা ঠিক টিচিং বলবো না, অ্যাজ এ টিচার বলবো না, বরং অ্যাজ এ মানে আমার যে নলেজ, এটা আমি মানুষের মধ্যে শেয়ার করার একটা ইনস্টিংক্ট আমার মধ্যে আছে। এবং এটা কীভাবে হয়েছে, আমি তখন অনেক ছোট, ক্লাস 4-এ মনে হয় পড়ি, 4 অথবা 3-4-এ 2015 সালে। তো ওই সময় 10 মিনিট স্কুল কেবল এসেছে, এবং ওই সময় আমার আম্মু তখন আমাকে ফোনে আইমান সাদিক ভাইয়ের ভিডিওগুলো দেখাতো। ডেফিনেটলি সেগুলো তো ইন্টারমিডিয়েটের ম্যাথসের ভিডিও কিংবা ভার্সিটি লেভেলের কন্টেন্ট, এবং ওগুলো দেখে মানে ইটস নট লাইক আম্মু আমাকে চেষ্টা করছে যে পড়াশোনার প্রতি ইন্টারেস্টেড হওয়া, বরং দেখাচ্ছে যে একটা ছেলে এরকম কথা বলছে সুন্দর করে তার উপস্থাপন করছে, শেয়ার করছে, এরকম। আমার মনে হয় দ্যাট হ্যাজ টু ডু উইথ সামথিং দ্যাট আই কেম আপ উইথ মেন্টরিং অ্যান্ড টিচিং অ্যান্ড এভরিথিং। এর পাশাপাশিও আমি যখন এই যে অলিম্পিয়াডগুলো করেছি, আমি কিন্তু বেশ আন্ডার প্রিভিলেজড একটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করি। রংপুরে আমাদের যেমন ঢাকার বাচ্চা কাচ্চারা এই ধরনের অ্যাক্টিভিটির সাথে আগে থেকে জড়িত, কিন্তু রংপুরে তো এরকম না। সো দ্যাটস ওয়াই আমার মধ্যে ন্যাচারালি একটা ইচ্ছা কাজ করে যে এটা আমার পার্সোনাল একটা গোলও বলতে পারেন আরিফ ভাই, যে আমি এই যে জিনিসগুলো এত কিছু এক্সপ্লোর করছি, এত ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে আমি যুক্ত, এই জিনিসগুলো আমার কমিউনিটির কাছে পৌঁছে দেওয়া, যারা আন্ডার প্রিভিলেজ, যারা হয়তো বা আজকে আমাদের এই পডকাস্টটা দেখছে কিন্তু সাথে সাথে এই কিটগুলোর দেখে ইন্টারেস্ট হচ্ছে, কিন্তু স্কোপ নাই খুব একটা যে এগুলোর অ্যাক্সেস পাওয়া। আমার ইচ্ছা যে তাদের কাছে আমি কীভাবে রিচ করতে পারি উইথ মাই নলেজ অ্যান্ড উইথ দ্য থিংস দ্যাট আই এক্সপ্লোরড অলরেডি। সো সেখান থেকেই আসলে টিচিংয়ের প্রতি হওয়া, এবং যখন আমি স্ট্যানফোর্ডের কোডিং প্লেসের প্রথম অ্যাডভার্টাইজমেন্টগুলো কিংবা পোস্টগুলো দেখলাম, তারপরে আমি 2024 সালে স্ট্যানফোর্ডে যুক্ত হই অ্যাজ এ ইনস্ট্রাক্টর কোর্সটাতে। পোস্টগুলো কোথায় দেখেছিলে, ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া? আমি যেহেতু এই জিনিসগুলো নিয়ে, এই সার্কেল নিয়েই কাজ করি, তো আমার নিউজ লেটারে সাবস্ক্রাইব করা ছিল স্ট্যানফোর্ডের। তো আমি আমার ইমেলে মূলত এই জিনিসগুলো পেতাম, যে বিভিন্ন ইউনিভার্সিটি ওদের নিউজ লেটারগুলো সাবস্ক্রাইব করা ছিল। আমার বিভিন্ন ইউনিভার্সিটির নিউজ লেটারগুলো সাবস্ক্রাইব করা আছে, তো সেখান থেকে তাদের প্রোগ্রামগুলো সম্পর্কে আমার কাছে আপডেট আসে সবসময়, তো সেখান থেকে আমি মূলত পেয়েছি। সো নোটিস দিস পয়েন্ট, হি টকড অ্যাবাউট হিজ সার্কেল। তুমি যেরকম হতে চাও, জানিয়ে কাজ করতে চাও, তোমার সার্কেল ওরকম হওয়া উচিত, রাইট? সো তুমি যদি ধরো ট্যুরিজম পছন্দ করো, যে আমি ঘুরতে যাব, আমি বিভিন্ন জায়গায় যাইতে পছন্দ করি, অথচ তুমি ট্যুরিজমের কোনো গ্রুপে নাই, সেই রিলেটেড কোনো মানুষজনের সাথে কথা বলো না, তাহলে তো কাজ হবে না। ও কোডিং নিয়ে থাকতে পছন্দ করে, রোবোটিক্স পছন্দ করে, সো ওই রিলেটেড যত ইউনিভার্সিটি, যত রিসোর্সেস আছে, সব জায়গায় যে ও একটু নাক গলায় আসছে। সো যার ফলে ও একটু ছিটে ফোটা পাইছে, সেটাকে আরও ও কয়েক গুণ অ্যাম্প্লিফাই করে আলটিমেটলি দিস ইজ ইট ওয়ার্কিং নাও। সো দ্যাটস দ্য সিস্টেম, রাইট? সো আমাকে একটু বলো যে তোমাদের যারা ইনস্ট্রাক্টর আছে এই কোর্সে, তাদের সিলেকশন প্রসেসটা যদি একটু সংক্ষেপে বলো, যে কিভাবে সিলেক্টেড হইলা, কারণ এখানে তো আমিও চাইলে অ্যাপ্লাই করতে পারি। ডেফিনেটলি, রাইট। সো আমাদের বেসিক্যালি সিলেকশন প্রসেসটা আমাদের একটা ফর্মের মাধ্যমে হয়, এটা স্ট্যানফোর্ডের কোডিং প্লেসের ওয়েবসাইটের মধ্যে আমাদের ফর্মটা ফিল আপ করতে হয়। তো শুরুতে তো নিজের সম্পর্কে কিছু জিনিস বলতে হয়, এরপরে তাদের ছোটো ছোটো কিছু কোয়েশ্চেন থাকে, যে টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ, দেন ওয়াই ডু ইউ ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু কোডিং প্লেস, দেন হচ্ছে আমার প্রিভিয়াস কোনো টিচিং এক্সপিরিয়েন্স আছে কিনা, এই ধরনের কোয়েশ্চেন। এখানে কি বয়স কোনো ফ্যাক্টর? লাইক ইয়েস, a person has to be 16 to be at least able to apply, at least 16 হতে হবে। এরপরে একদম আমাদের এরকম আছে যে সো আমার মতো 36 বছরের কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। ও দ্যাটস এ গ্রেট রিলিফ। গত বছর এরকমও ছিল যে 2 বাচ্চার মা, তিনিও কোডিং প্লেসে এসেছে শিখতে, আবার শেখাতে এসেছে, এরকম অনেক বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে। তো এরপরে হচ্ছে আমাদেরকে একটা ডেমো ভিডিও দিতে হয়, যেখানে হচ্ছে তারা একটা প্রবলেম দিয়ে দেয়, আমরা হচ্ছে এই প্রবলেমটা আমরা প্রিটেন্ড করি যে এই প্রবলেমটা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। তো এরকম একটা ভিডিও করে এটা সাবমিট করতে হয়। অ্যান্ড অলসো দেয়ার আর ফিউ প্রবলেমস, যেগুলো সলভ করতে হয়, কোডিং প্রবলেমস, একদম সিম্পল পাইথন কোডিং প্রবলেমস। এরপরে আমার এই পুরো সিলেকশন প্রসেসের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লাগে, সেটা হচ্ছে ওরা একদম শেষের দিকে কিছু কোড স্নিপেটস দিয়ে দেয়, কয়েক লাইন কোড লেখা থাকে, এবং এটা পিওর হয় না, এখানে বাগস থাকে অনেক। আচ্ছা। এবং তারা আমাদেরকে বলে দেয় যে ধরো যে তোমার একজন স্টুডেন্টের কোড এটা, এবং তাকে তোমার বোঝাতে হবে যে এখানে সমস্যাটা কোথায়। কিন্তু আমি তাকে কখনোই ডিরেক্টলি বলে দিতে পারবো না যে তোমার এই লাইনে এটা সমস্যা, এখানে ফর লুপ এই ভুলটা করছে, এটা বলে দেওয়া যাবে না।
বলা যাবে না, এটা বরং তাদেরকে নিজেদেরকে রিয়ালাইজ করতে দিতে হবে। সো তারা আমাদেরকে বলে যে তুমি ইউ উইল রাইট 3 লাইনস অফ অ্যাডভাইস টু দ্য স্টুডেন্ট, মানে ওকে ইশারা ইঙ্গিতে এমন ভাবে গাইড করবা যেন নিজেই ধরতে পারে আচ্ছা আচ্ছা আমি এখানে একটা ঝামেলা করছি, কি সমস্যা, নিজেই যাতে রিয়ালাইজ করে একদম হয়ে যেতে পারে, আরে এটা তো আমি এইভাবে ঠিক হয়নি, এটা এইভাবে করতে হতো। আচ্ছা, সো যাতে ওই ফানটা পায় যে প্রবলেম সলভিং কিংবা একটা জিনিস আমি করে একটা কাজ করলো এই জিনিসটার ফিলটা যাতে পায়, আমাদের টার্গেট থাকে এটা। সো আই এম গেটিং সো মাচ থ্রিলড, লাইক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা ফ্রি কোর্স আই গেস, রাইট? এগুলোকে সম্ভবত মুক্স বলে, MOOCS, ম্যাসিভ অনলাইন ওপেন কোর্সেস। সো এই রকম একটা অনলাইন ওপেন কোর্সের ইনস্ট্রাক্টর নেওয়ার জন্য ওরা যে ধরনের ক্রিয়েটিভ প্রসেস বাইর করছে একজন ইনস্ট্রাক্টর খুঁজে বের করার জন্য যে হু ক্যান বি দ্যাট, সেইখানে ওদের তাহলে পার্মানেন্ট লেকচারার প্রফেসর যারা তাদের ক্ষেত্রে কি না জানি অ্যাপ্লাই করে। আর ইফ আই কম্পেয়ার ইট উইথ মাই, সরি আমি মনে হয় ভুল করে কি বলে ফেলতেছি, আচ্ছা, দ্যাট ওয়াজ নাইস টু হিয়ার। সো যারা শিখতে চায়, ফোর্সে আমাদের স্টুডেন্টরা শিখতে চাচ্ছে যে আমি এই কোর্সে থাকবো, সো লার্নারদের জন্য প্রসেসটা কি হয়? আচ্ছা, লার্নারদেরকে আমি সাজেস্ট করবো যে একটু আগে তো আরিফ ভাই বললেন যে যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে চায় তোমরা কমিউনিটিগুলোর সাথে যুক্ত হয়ে যাও। ফেসবুকে একটা গ্রুপ দেখেছো যে কোডার্সরা আছে, ডেফিনেটলি গো ফর ইট। সো এরকম বিভিন্ন কমিউনিটিগুলোর সাথে যুক্ত থাকা, আর স্পেসিফিক্যালি যদি স্ট্যানফোর্ডের কোডিং প্লেস নিয়ে ইন্টারেস্ট থাকে, ইন দ্যাট কেস অলসো জাস্ট আমাদের লিঙ্কডিনে একটা কোডিং প্লেসের পেজ আছে, সেটাতে ফলো করতে। এছাড়াও আমাদের কোডিং প্লেসের ওয়েবসাইট আছে, সিম্পলি গুগলে কোড ইন প্লেস এটা লিখে সার্চ করলেই ইউল গেট অল দ্য রিসোর্সেস। আমাদের ওয়েবসাইটে নিউজ লেটার আছে, এটা সাবস্ক্রাইব করে রাখলে মেইল আসবে, একদম নিজের ইমেইলে সব আপডেটগুলো চলে আসবে। তার মানে আমার কাছে মনে হচ্ছে যেটা অরণ্য ইনিয়ে বিনিয়ে যেটা বলতে চাচ্ছে বাচ্চাদেরকে, তোমরা ভাই ফেসবুক ছেড়ে দাও, ইনস্টাগ্রাম ছেড়ে দাও, একদম এগুলোর কোনো দরকার নেই। একটু প্রফেশনাল হও, একটু লিঙ্কডিনে যাও, একটু ওয়েবসাইটে যাও, একটু ইমেইলে অভ্যস্ত হও। সো দ্যাট ইজ দ্য ওয়ে টু বি সুপার লাইক দিস আই গেস। ওকে, সো তারপর আমাদের কাছে আর কি ছবি আছে? এইটা মনে হয় আজকে তোমাদের আজকের ছবি। আমি অ্যাকচুয়ালি এখানে আসার পর স্টুডিওতেই আমি আমাদের ক্লাস হচ্ছিল, সো আমি ক্লাস নিচ্ছিলাম, ঠিক ক্লাস নিচ্ছিলাম বলে ভুল হবে, ওই যে আজকে প্যানেল ডিসকাশনটা ছিল, প্যানেল ডিসকাশন টাইপের একটা অ্যাক্টিভিটি ছিল, তো সেটাই আজকে এখানে এসে করেছি, তো সেটার একটা ছবি আর কি। নাইস। সো তাহলে আমি তোমার কাছে যেটা চাইবো বাচ্চাদের জন্য সেটা হচ্ছে যে এই যে স্ট্যানফোর্ডে পড়াচ্ছ, স্ট্যানফোর্ডের একটা কোর্স ওই হইলো ইনশাআল্লাহ, বলতে বলতে কোনোদিন হয়ে যাবে আর কি, আশা রাখলে। সো আমাদের দেশের বাচ্চা কাচ্চার জন্য মাঝে মধ্যে একটু কোর্স দিও, ছোটখাটো অনলাইনে, অবভিয়াসলি আমাদের তন্ময়কে সাথে নিয়ে বড় করে কিছু একটা করা যায় কিনা। এক্স্যাক্টলি। সো তন্ময় ভাই ইজ অলরেডি ডুইং সো মাচ অ্যান্ড আই ট্রাই মাই বেস্ট টু কন্ট্রিবিউট অ্যাজ ওয়েল। মাঝখানে একটা সময় আমি ডিটাচ ছিলাম বিকজ অফ মাই HSC এক্সাম। ইট ইজ আনাদার থিং, মানে এত কিছুর পরেও কিন্তু পড়াশোনার দিকে মনে রাখতে হবে। সো সব কিছুই করবো, কিন্তু পড়াশোনাটাও ঠিক রেখে করতে হবে। যেমন 2022 সালে যে বললাম জার্মানিতে গিয়েছিলাম অনেক জায়গায়। আচ্ছা, ওটার পরে আরেকটাতে তো পার্টিসিপেট করছিলা, যেটাতে আমার একটু মনে হয় ছোটখাটো কিছু অবদান ছিল আর কি, এন্ড আই লার্ন অ্যাকচুয়ালি সো মেনি থিংস। আমার ওকে কথা ছিল গাইড করা, আমি গাইড করার চেয়ে আমি নিজে বেশি শিখছি, এটা একটা মজার ব্যাপার ছিল। সো প্রথমটাতে জার্মানিটাতে তোমরা হয়েছিল 8th। আচ্ছা, তারপরটাতে আমি যেটাতে সাথে ছিলাম হয়েছিলাম হচ্ছে 5th and we also got a silver award. ওকে, সো দেখছো আমাকে সাথে রাখলে কিন্তু একটু আগায় যাবে আর কি। বাট আমি অনেক কিছু শিখছিলাম, আমি সাথে থাকতে পারছিলাম বিকজ ওরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছিল এটা ছিল শিপ রিলেটেড। সো আমি যেহেতু জাহাজি মানুষ, আদার ব্যাপারীদেরকে একটু সাহায্য করতেই পারি। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। সো ঠিক আছে, আজকের আলোচনা আমাদের এইটুকুই থাকুক, এটা শুরুর আলোচনা, আমাদের আরও এরকম অনেক আসবে ইনশাল্লাহ। সো অরণ্যর জন্য তোমাদের কাছ থেকে অনেক শুভকামনা চাইছি, আমি নিজেও করছি, আর তোমাদের জন্য অরণ্যর কাছ থেকে অনেক কিছু চাইছি আমি, অনেক কোর্সেস, অনেক সুযোগ সুবিধা, অনেক যোগাযোগ, কারণ আমরা চাই তোমরা আরও ওদেরকে ফলো করো, ওদের মতো এরকম এগিয়ে যাও। যে আমরা যেভাবে আমাদের সময় ভাবতাম যে স্কুল কলেজ শেষ করে একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে, তারপরে মানে তার আগেই দেখো ওরা কত কিছু করতে পারছে। সো এইভাবে একটু ভাবতে হবে, একটু গ্লোবাল সিটিজেন হিসাবে চিন্তা করতে হবে। মানে এখন আর ওই আগেকার সেই সেকেলে চিন্তা ভাবনার সময়টা আসলে নেই আর কি। সো দ্যাটস ইট, আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে আবার পরবর্তীতে। দ্যাট ওয়াজ নাইস ব্রো।